Smoking is injurious to health. It causes cancer. হ্যালো। হ্যালো শ্রীজাতা। মনে হচ্ছে শনিবারের নেমন্তন্নটা আমার হাত ছাড়া হলো না। তোমার হাতের রান্নার স্বাদ আমাকে টেনে নিয়ে যাবেই। আরে মামা বাবু, ভালো আছেন? সুচি মামি কেমন আছে? সত্যি আসবেন শনিবার? খুব খুশি হব। অবশ্যই আসবো, অবশ্যই আসবো। ভালো করে একটু মটন কষা করো তো। তোমার হাতের মটন কষা কতদিন খাইনি। নিশ্চয়, শুধু মাটন কষা কেন, আরও অনেক কিছু খাওয়াবো। আপনি আসুন তো। তাহলে সে কথাই রইল। অপেক্ষায় রইলাম। রাখলাম। আমি কুণাল মিত্র, আর আমার বেটার হাফ বা বিটার হাফ যেটাই বলুন না কেন হলো শ্রীজাতা মিত্র। এই বছর তিনেক হলো আমাদের হোমস্টে ব্যবসাটা ভালোই চলছে। আমাদের নতুন ট্যুর অফিসের উদ্বোধন হয়েছে গত বছর। আমি আর শ্রীজাতা কলকাতা অফিস দেখাশোনা করতে এখন কলকাতাতেই পাকাপাকি বাসা বেঁধেছি। ঘুমের হোমস্টে বিজনেসটা মেনলি দেখছে সুনন্দা, আর গাইড করছে শ্রীজাতা। সুনন্দা লরেটো পাস, অতীব স্মার্ট আর সুন্দরী বললে মিথ্যে হবে না। সুনন্দার ঝকঝকে ব্যক্তিত্ব আমাদের হোটেল বিজনেসের উপরি পাওনা। আর মামাবাবু অর্থাৎ অ্যাডভোকেট নিরঞ্জন দত্ত হলেন আমাদের মোটিভেশনাল গুরু প্লাস লিগ্যাল অ্যাডভাইজার। একবার এক বিশ্রী খুনের মামলা থেকে আমাকে আর শ্রীজাতাকে উদ্ধার করেন দত্ত সাহেব, আর তারপর থেকেই আমরা ওনার একনিষ্ঠ ভক্ত। ওল্ড মানালিতে আমাদের নতুন হোমস্টে খোলার ব্যাপারেই পরামর্শ নিতে আগামী 15ই নভেম্বর অর্থাৎ শনিবার শ্রীজাতা আয়োজন করেছে একটা গেট টুগেদারের। আমন্ত্রিত হলেন দত্ত সাহেব ও সুচি মামি। এই কই মাছগুলো কোথায় রাখলে গো? বাজারের ব্যাগ থেকে বার করেছো? হ্যাঁ, বার করলাম তো, ওই তো ওখানে আছে। দেখি দেখি। এবার মাছ চিনতে শিখছো মনে হচ্ছে। আমার বাবার মতো না হলেও খানিকটা কাছাকাছি গেছো। কিন্তু দত্ত সাহেব তোমার কই মাছে ইন্টারেস্টেড নন, উনি মটন কষাতে বেশি ইন্টারেস্টেড। আরে হবে হবে, সেও হবে। আজ 15ই নভেম্বর শনিবার সকাল থেকেই শ্রীজাতা হেসেলের কাজে ব্যস্ত। শ্রীজাতার স্পেশাল মটন কষাই আজ প্রধান আকর্ষণ। কিন্তু আকাশের মুখ ভার। কি ব্যাপার বলো তো? সুচি মামিদের নেমন্তন্ন করলেই আকাশের মুখ ভার। কিন্তু তোমার মটন কষার গন্ধটা খুব সুন্দর উঠেছে শ্রীজাতা। ঘড়ির কাঁটায় ঢং ঢং করে সন্ধে 7টা বাজতেই বাড়ির সামনে একটা গাড়ি এসে দাঁড়ালো। পর্দা ঠেলে ঘরে ঢুকে এলেন দত্ত সাহেব আর সুচি মামি। আসুন আসুন। এসো এসো সুচি মামি, কতদিন পর তোমায় দেখলাম। সুজাতা, কেমন আছিস রে? তুই কিন্তু আরো রোগা হয়েছিস, আর আরো সুন্দরী। কি যে বলো সুচি মামি, তোমার কাছে আমি সুন্দরী? দত্ত সাহেব পাইপটা ধরিয়ে একটা টান মেরে বললেন, শ্রীজাতা, এবার বলো তো দেখি তোমার প্ল্যানটা কি? মামা বাবু, ভাবছি হিমাচল প্রদেশের ওল্ড মানালিতে একটা হোমস্টে খুলব। আমারই এক পূর্ব পরিচিত আমাকে একটা জায়গার খোঁজ দিয়েছে। হোটেলটা নাকি মানালসু নদীর পাশে, চারিদিকে আপেল বাগানে ঘেরা। বেশ বেশ, খুব ভালো আইডিয়া।
আই হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্যাট। তোমার বয়সে অনেকবার গেছি ওখানে আমি। তোমার সচি মামিও অনেকবার গেছে আমার সঙ্গে। হিড়িম্বা দেবী টেম্পল, মানু টেম্পল, যোগিনী ফলস, আরো কত কি দেখার আছে ওখানে। হিড়িম্বা টেম্পল বানিয়েছিলেন মহারাজা বাহাদুর সিং 1553-তে। That temple is one of the oldest establishment in old Manali. It is devoted to হিড়িম্বা দেবী। তুমি কি জানো এই হিড়িম্বা দেবীটাকে? হ্যাঁ জানি, ওয়াইফ অফ গ্রেট ভীম। সাবাস, আমি জানি যে তুমি খুব ইন্টেলিজেন্ট আর সাহসী। এখন দেখছি রামায়ণ মহাভারতটাও ভালোই পড়েছ। ওয়াইন টেস্টিং ইজ অ্যানাদার অ্যাট্রাকশন ইন মানালি। বাই দ্য ওয়ে, কিভাবে যাবে ভাবছো ওল্ড মানালি? হ্যাঁ, আমি খবর নিয়ে দেখেছি মানালি সিটি সেন্টার থেকে ওল্ড মানালি এই 2 কিলোমিটার মতো। আমরা শেয়ার ট্যাক্সি করতে পারি, অথবা পায়ে হেঁটে গেলে এই 8 ঘন্টা। বেশ বেশ, চলুন না আমাদের সঙ্গে মামাবাবু। দত্ত সাহেব পাইপটা ধরিয়ে তাতে একটা টান দিয়ে সুচিত্রা দেবীর দিকে তাকিয়ে বললেন, কি সুচি, যাবে নাকি? আমার কোনো আপত্তি নেই, আর সুজাতা থাকলে তো কোনো কথাই নেই। রাতের ডিনার শেষ করতে করতে 10টা বাজল। সুচিত্রা দেবী বললেন, শ্রীজাতা, 10টা বাজলো, এবার উঠি। দত্ত সাহেব ও মিসেস দত্ত চলে যেতেই শ্রীজাতা আর কুণাল ঢুকল কিচেন পরিষ্কারের দিকে। কুণাল বলে, শ্রীজাতা, তাহলে তোমার মনোবাঞ্ছা পূর্ণ হলো তো? ওল্ড মানালির হোটেল খোলাটা আমাদের এবার একদম 100% নিশ্চিত। মামাবাবুর ব্লেসিং যখন একবার পেয়ে গেছি, আমি আর পিছপা হব না। আজ 16ই নভেম্বর, রবিবার। সকাল সকাল টেলিফোনটা বেজে উঠল। এই দেখো নাকি, উফ, এত সকালে? জোর বাবা, রোববার সকাল সকাল কে ফোন করছে? তারপরেই ঘড়ির দিকে তাকায় শ্রীজাতা। সকাল 5টা বাজে গো সবে মাত্র। কি ফোন করলো বলো তো? নানা রকমের চিন্তা করতে করতে শ্রীজাতা ড্রয়িং রুমের দিকে এগোলো। আকাশের মুখ এখনো ভার, কাল সারা রাত বৃষ্টি হয়েছে। সোফার পাশেই রাখা আছে টেলিফোনটা। রিসিভারটা তুলে নিয়ে শ্রীজাতা বলল, হ্যালো, কে? সুনন্দা? কি হয়েছে? কবে? গলার আওয়াজ শুনেই কুণাল দৌড়ে এলো ড্রয়িং রুমের দিকে। শ্রীজাতার মুখ ভার, ভ্রু দুটো কুঞ্চিত। শ্রীজাতা বলে, পুলিশে ফোন করেছো? কুণাল চমকে ওঠে, বলে, কি পুলিশ? কি হয়েছে? মানসিক দিক দিয়ে শ্রীজাতা বরাবরই অনেক স্ট্রং। এই অল্প বয়সেই অনেক দুনিয়া দেখেছে সে। ফোনের রিসিভারটা রেখে দিয়ে থপ করে সোফায় বসল শ্রীজাতা। রবিবারের বেলা 9টা। বৈঠকখানায় আবার হাজির দত্ত সাহেব, সুচি মামি, শ্রীজাতা আর লালবাজার থানার ওসি অভিজিৎ সান্যাল। সকালের ফোনটা রাখার 1-2 ঘন্টার মধ্যেই এই 7টা নাগাদ শ্রীজাতাই ফোন করে দত্ত সাহেবকে, আর দত্ত সাহেবই ফোন করে অভিজিৎ সান্যালকে। এই দত্ত সাহেবের সুপারিশেই অভিজিতের পোস্টিং হয়েছে কলকাতায়। খবরটা সবার কাছে পৌঁছতেই কেউ আর দেরি করেনি। সবাই এসে হাজির হয়েছে শ্রীজাতার বৈঠকখানায়। দত্ত সাহেবই প্রথম বললেন, শ্রীজাতা,
তুমি ব্যাপারটা খুলে বলো অভিজিৎকে। শ্রীজাতা বলতে শুরু করলো। ভোর 5টা নাগাদ ফোনটা পাই, তুলে দেখি সুনন্দা। অভিজিৎ জিজ্ঞেস করলো, এই সুনন্দাটাকে? সুনন্দা আমাদের হোটেলের ম্যানেজার কাম অ্যাকাউন্টেন্ট। ঘুমের হোটেলটা দেখাশোনা এখন ওই করে। কলকাতার মেয়ে, খুবই স্মার্ট। তারপর? সুনন্দা ফোন করে বলল যে আমাদের 7 নম্বর ঘরের বোর্ডার মিস দেসাই, উনি বলেছিলেন ভোর 4টে নাগাদ ওনাকে ডেকে দিতে। ভোরবেলায় ওনার দার্জিলিং যাবার কথা। সেই মতো আমাদের কেয়ারটেকার কালীপদকে আপনি চেনেন তো? ও চা নিয়ে ভোর 4টে নাগাদ মিস দেসাইকে ডাকতে যান ওনার ঘরে। অনেকবার ডাকাডাকির পরও যখন মিস দেসাই সাড়া দেন না, তখন সুনন্দাই কালীপদকে বলে 9 নম্বর ঘরের ব্যক্তিটা আগে দিয়ে তারপর ফিরে এসে আবার ওনাকে ডাকতে। কিন্তু 4:30 নাগাদ কালীপদ যখন এসে আবার মিস দেসাইয়ের ঘরে নক করেন, তখনও কোনো সাড়া না পেয়ে ও সুনন্দাকে বলে ডুপ্লিকেট চাবি দিয়ে রুমের দরজাটা খুলতে। দরজা খুলে দুজনে আঁতকে ওঠে, দেখে খাটের উপর চিত হয়ে পড়ে রয়েছেন মিস দেসাই। সারা ঘরে চাপ চাপ রক্ত দরজা অবধি গড়িয়ে এসেছিল। হোটেলের আরেক বোর্ডার মিস্টার অ্যান্ড মিসেস বাগচি, উনারাই থানায় খবর দেয়। আর তার কিছুক্ষণ পরই সুনন্দা আমাকে ফোন করে পুরো ব্যাপারটা জানায়। এতটা একসাথে বলেই শ্রীজাতা একটা জলের গ্লাস তুলে নিল। এরপরেই দত্ত সাহেব বলেন, ট্রেনের টিকিট পেয়েছো শ্রীজাতা? না, কুনাল তো অনেকক্ষণ থেকে ট্রাই করছে। অনেকগুলো ট্রাভেল এজেন্টকেও ফোন করলো, কিন্তু কোনো লাভ হলো না। ওর কলেজের এক বন্ধু আছে, শিয়ালদার ডিভিশনাল ইঞ্জিনিয়ার, ওকেও বলা হয়েছে, দেখা যাক কিছু লাভ হয় কিনা। দত্ত সাহেব বলেন, শ্রীজাতা, আমার মনে হয় আমাদের আর বৃথা সময় নষ্ট করে লাভ নেই। তার থেকে বরং গাড়ি করেই বেরিয়ে পড়ি চলো। আমি সুব্রতকে বলে দিয়েছি, ও ব্যাপারটা দেখে নেবে। শ্রীজাতা ভুরু কুঞ্চিত করে বলে, সুব্রতটাকে? আরে সুব্রতই এখন অভিজিতের সাবস্টিটিউট হয়ে আছে দার্জিলিংয়ে, ওসি সদর দার্জিলিং। অভিজিৎ বলে, আমি কি বলি দত্ত সাহেব, অর্পি অনেক দিন ধরে বলছিল দার্জিলিংয়ের পাহাড় ওকে অনেক দিন ধরে ডাকছে। আর আমার হাতেও কিছু ছুটি জমে আছে। কিছু যদি মনে না করেন, আমরাও কি আসতে পারি আপনাদের সঙ্গে? কি বলে যে আপনাদের ধন্যবাদ দেব, এই বিপদের সময় আপনারা আমাদের পাশে দাঁড়াচ্ছেন। একটু অন্যমনস্ক হয়ে পড়ে শ্রীজাতা। কি জানি হোটেল বিজনেসটা আর করতে পারবো কি না। এই খুনের ঘটনার পর হোটেলটা বড় বদনাম হয়ে যাবে। নো 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 সুজাতা, সোনার আংটি পুরুষ মানুষের ক্যারেক্টার, আর বাঙালির কাছে নর্থ বেঙ্গলের পাহাড় কখনো বদনাম হয় না। দেখবে নেক্সট সিজনেই আবার পা রাখার জায়গা পাবে না। হ্যালো। হ্যাঁ ভাই, বুঝতে তো পারছিস একটু বিপদে পড়েছি, তাই ফোন করেছিলাম। হ্যাঁ বলিস কি রে, পাওয়া যাবে? বাহ, হ্যাঁ কটা? এক সেকেন্ড, এই শ্রীজাতা কটা টিকিট লাগবে গো? টিকিট 6টা। হ্যাঁ ভাই, মানে এই 6টা পেলে খুব ভালো হয়, মানে আজকেই। থ্যাংক ইউ ভাই। হ্যাঁ আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি কাউকে। দত্ত সাহেব, মনে হচ্ছে প্রবলেমটা সলভ, মানে টিকিট পাওয়া যাবে এই আজকের 2:15 শতাব্দী এক্সপ্রেসের। তবে 6টা পাবো কি না সেটা বলতে পারছে না। মিনিট 5 পরেই দত্ত সাহেব বললেন, এই সচি, চলো আমরা উঠি, ঘন্টা খানেকের মধ্যেই তো আবার হাওড়ায় আসতে হবে।
সবাই বেরিয়ে যেতেই শ্রীজাতা ও কুণাল তাড়াতাড়ি প্যাক করে নিল। শ্রীজাতা এর মধ্যেই সবার জন্য লুচি ও আলুর দম বানিয়ে নিয়েছে। কুণাল বলল, আরে করেছো কি? আমরা শতাব্দীতে যাব, ওখানে দুপুরের লাঞ্চ ও রাতের ডিনার দুটোই দেয়। বেলা 1টা নাগাদ সবাই এসে জড়ো হয়েছে হাওড়া স্টেশনে। কুলিকে পয়সা মিটিয়ে এদিক ওদিক তাকাতেই দত্ত সাহেবকে দেখতে পেল কুণাল। ট্রেন তখনও প্ল্যাটফর্মে দেয়নি। কুণাল জানতে চাইল ওয়েটিং রুমে যাবেন কিনা। দত্ত সাহেব বললেন, না না না, এখানেই ভালো লাগছে। শ্রীজাতা একটু অন্যমনস্ক। সকাল থেকে কত কি ঘটে গেল তারই একটা হিসেব করছে মনে মনে। 1:25 নাগাদ ট্রেন প্ল্যাটফর্মে দিল। সবাই উঠে নিজের নিজের চেয়ারে বসল। দত্ত সাহেব একটা খবরের কাগজে মন দিয়েছে। নিউজ পেপার পড়ার টাইমটাও পাননি। অভিজিৎ সান্যালের জন্য মনটা একটু খারাপ লাগছিল কুণালের। অনেক চেষ্টা করেও 4টের বেশি টিকিট জোগাড় করতে পারেনি সে। অভিজিৎ নিজে থেকেই অনেক সাহায্যের হাত বাড়িয়েছে। সত্যি কুণাল সারা জীবন কৃতজ্ঞ। নিউ জলপাইগুড়ি পৌঁছতে রাত 10:30 তো বাজবেই। কালীপদকে বলে রেখেছে গাড়ি পাঠিয়ে দিতে। লাস্টবার ফোন করে শ্রীজাতা জেনেছে যে পুলিশ পোস্টমর্টমের জন্য পাঠিয়েছে বডিটা, এবং মেয়েটার বাড়িতেও খবর পাঠানো হয়েছে। ওর বাবা নাকি আসবে আজ রাতের ফ্লাইটেই মুম্বাই থেকে। অন্যমনস্কভাবে এইসব কথাগুলো ভাবছিল শ্রীজাতা। হঠাৎ চমকে উঠল দত্ত সাহেবের কথায়। কি এত ভাবছ শ্রীজাতা? হোটেল বিজনেসে এরকম ঝক্কি সব সময় থাকবে। শ্রীজাতা এর কোনো উত্তর দেয় না। এক মুখ হেসে বলল, আপনি বরং কুণালের সঙ্গে গল্প করুন, আমি সুচি মামির পাশেই বসছি। একটু পরেই লাঞ্চ দিয়ে গেল প্যান্ট্রি থেকে, চিকেন আর পোলাও। শ্রীজাতা একটুখানি খেয়ে বাইরের আকাশ দেখতে লাগলো। কাল সারা রাতের বৃষ্টির পর আজ মেঘলা আকাশটা খুবই সুন্দর লাগছে। শ্রীজাতার মনে পড়ে যায় ঘুমের প্রথম দিকের দিনগুলো। নিজে হাতে সে সাজিয়েছিল হোটেলটা। জানলার পর্দা থেকে দেওয়ালের রং সবই তার পছন্দের। কুণালের সঙ্গে অনেক ঝগড়া হয়েছিল ওর ব্যবসা শুরু নিয়ে। শ্রীজাতা চেয়েছিল কুণাল নিজের লাইনের কিছু ব্যবসা করুক, কিন্তু কুণাল চেয়েছিল স্বাধীন ব্যবসা। শ্রীজাতার পছন্দ হয়েছিল এই হোমস্টে বিজনেসটা। আজকে মনে হচ্ছে তখন রাজি না হলেই ভালো হতো। এই পুলিশের দৌড়ত্তি আর পছন্দ হচ্ছে না। 8 ঘন্টার জার্নিতে খুবই কম কথা বলল শ্রীজাতা। দত্ত সাহেবও যেন একটু গম্ভীর, কিছু একটা মন দিয়ে ভাবছেন। ট্রেনের চারিদিকে নো স্মোকিং দেখে পাইপটাও ধরাতে পারছেন না। রাত তখন 10:25। ট্রেন পৌঁছালো নিউ জলপাইগুড়ি স্টেশনে। সাংমা নামের একটা নেপালি ছেলে রাত 9টা নাগাদই গাড়ি নিয়ে পৌঁছে গেছে। সাংমা আজ বছর 2 হলো ওদের হোটেলের ড্রাইভার কাম বাজার ম্যানেজার বলা চলে। সাংমা বলল, आइए मैम साहब, बैग मुझे दीजिए। গাড়িতে উঠেই শ্রীজাতা জিজ্ঞেস করল, সাংমা, ওদিকের কি খবর? उधर सब ठीक है मैम साहब, बस पुलिस लोग बहुत पूछताछ करता है। मुझे पकड़ के लेके गया था, शाम को छूटा मैं। জানি না কি থেকে যে কি হলো। নিউ জলপাইগুড়ি থেকে ঘুম যেতে সময় লাগে 3 ঘন্টার মতো। হোটেলে যখন পৌঁছালো তখন ঘড়ির কাঁটায় ঢং ঢং করে 2টো বাজলো। দিদিমণি, দারোগাবাবু এইছেন। শ্রীজাতা ঘড়ির দিকে দেখে সকাল 7:15। দোতলার 7 নম্বর ঘরটায় শ্রীজাতা আর কুণাল আছে, আর নিচের 3 নম্বরে উঠেছেন দত্ত সাহেব। হোটেলের সংযুক্ত বারান্দায় এসে বসলো শ্রীজাতা, কুণাল আর সুব্রত।
দারোগা সাহেবই প্রথম বললেন, কাল রাতে কখন এসে পৌঁছলেন আপনারা? এই রাত 2টো। সরি, সকাল সকাল আপনাদের ডিস্টার্ব করলাম, কিন্তু বুঝতেই তো পারছেন ফর্মালিটিস। না না, ঠিক আছে, এতে বলার কি আছে। তো এখন কি করণীয়? দত্ত সাহেবের আসার কথা ছিল না? হ্যাঁ, এসেছেন তো। দাঁড়ান, খবর দিচ্ছি। কালীপদকে দিয়ে দত্ত সাহেবের কাছে খবর পাঠানো হলো। কাঞ্চি ততক্ষণে 4 কাপ দার্জিলিং টি নিয়ে এসেছে। মিনিট 15 পর দত্ত সাহেব এসে হাজির হলেন একটা কাপ হাতে নিয়ে। বললেন, কি সুব্রত, অনেকদিন পর দেখা, কেমন চলছে দিনকাল? ভালোই চলছে স্যার। তো আপনি এসে পড়ায় মনে অনেক শান্তি পেলাম। মনে হচ্ছে এবার হালে পানি পাবো। তা তো বুঝলাম। এবার বলো দেখি, তুমি কি কি অনুসন্ধান করেছো? আমি কালীপদ ও সুনন্দা দুজনকে জিজ্ঞাসা করেছি এবং তারা কনফার্ম করেছে যে কাল দুপুর 3টের পর রেজিস্টারে কোনো নতুন এন্ট্রি নেই। আমি তো শুনলাম যে মেয়েটা খুন হয়েছে সে 1তলার 7 নম্বর ঘরে ছিল, মানে হোটেলের পূর্ব দিকের ঘরটায়, তাই না? হ্যাঁ স্যার, ঠিকই শুনেছেন। আর ঘরটার পেছনের দিকটা ক্রমে নেমে গেছে 100-150 ফিট খাদের দিকে। বাই দ্য ওয়ে, 5 নম্বর ও 6 নম্বর ঘরে কোনো লোক ছিল না? হ্যাঁ স্যার, ওই 6 নম্বর ঘরের বোর্ডার মিস্টার অ্যান্ড মিসেস বাগচি, ওরাই তো আমাকে ফোন করে খুনের খবরটা দিল। ও আই সি। অ্যান্ড হোয়াট অ্যাবাউট রুম নাম্বার 5? হ্যাঁ, রুম নাম্বার 5-এ এক পাঞ্জাবি ভদ্রলোক থাকতেন, নাম মিস্টার চাড্ডা, বাট উনি কাল বিকেলেই চেক আউট করে চলে গেছেন। আর তুমি যে বললে কাল 3টের পরে কোনো এন্ট্রি হয়নি। হ্যাঁ, মানে আই মিন কেউ আসেনি, কিন্তু ওই পাঞ্জাবি ভদ্রলোক শুধু চেক আউট করেছেন। তো ওই পাঞ্জাবি ভদ্রলোক চলে যাওয়ার পর কেউ কি মিস দেশাইকে দেখেছেন? না, মানে ওরকম ভাবে তো আমি কাউকে প্রশ্ন করিনি স্যার। সুব্রত, ওই কাজটা তোমাকে আগেই করতে হতো। বাই দ্য ওয়ে, ওই মেয়েটির একটা ফটো নিয়ে সমস্ত বোর্ডারকে একবার জিজ্ঞাসা করো লাস্ট কখন মিস দেশাইকে দেখা গেছে। সুব্রত তখনই এক কনস্টেবলকে ডেকে বলে দিল সবাইকে একবার জিজ্ঞাসা করার জন্য, এবং অবশ্যই যেন কথাগুলো নোট করা হয়। দত্ত সাহেব এবার সরাসরি প্রশ্নে এলেন, কিভাবে খুন হয়েছে মেয়েটি? পোস্টমর্টমে পাঠানো হয়েছিল কালকেই, কিন্তু তার রিপোর্ট এখনো আসেনি। তবে ডক্টর বলেছেন কোনো ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে। কি জাতীয় জিনিস? মানে ছুরি? না না, ছুরি নাই স্যার, কোনো ভোঁতা জিনিস। তো পেয়েছো ওই মার্ডার উইপেনটা? না স্যার, মনে হয় খুনি নিয়ে পালিয়েছে ওই খাদ ধরে। তুমি কি করে এত শিওর হচ্ছ যে খুনি ওই খাদ ধরেই পালিয়েছে? মামাবাবু, কালীপদ কিন্তু আমাকে আগেই বলেছিল যে খুনি জানলা দিয়ে এসেছে। বুঝতেই পারছেন, 1তলার ঘর তো, যে কেউ সহজে ঢুকে পড়তে পারে। তা বুঝলাম। কাঁচের জানলার এই হচ্ছে প্রবলেম। কিন্তু আমার প্রশ্ন একটাই, এই এলাকা সম্পর্কে যা শুনেছি, এখানে খুন তো দূরের কথা, কোনোদিন কেউ চুরি হয় পর্যন্ত শোনেনি। দ্যাটস রাইট। বাই দ্য ওয়ে, সুব্রত, মিস দেশাইয়ের রুমটা কি একই রকমের আছে নাকি? না না স্যার, শুধু ডেড বডিটা সরানো হয়েছে, বাকি একই রকমের আছে। দেখবেন নাকি? দত্ত সাহেব চা শেষ করে পাইপটা ধরালেন। ঠিক সেই সময় সুনন্দা এসে দাঁড়ালো। সুনন্দাকে আগেই খবরটা দিয়েছিল সুজাতা। আমাকে ডেকেছিলেন ম্যাডাম? দত্ত সাহেবই প্রথমে বললেন, কাল রাতে তোমার সাথে ভালো করে কথা হয়নি। আমার নাম নিরঞ্জন দত্ত। আপনাকে কে না চেনে,
এত বড় ক্রিমিনাল লয়ার আপনি? হুম, কারেকশন নিডেড। এক্স ক্রিমিনাল লয়ার। প্র্যাকটিসটা আমি অনেক দিন আগেই ছেড়ে দিয়েছি। সুনন্দা খুব সপ্রতিভভাবে বলল, বলুন, হাউ ক্যান আই হেল্প ইউ? বাস কয়েকটা প্রশ্ন করব তোমাকে। তুমি কিন্তু যতটা পারবে মনে করে বলার চেষ্টা করবে। কোনো কিছুকেই কম ইম্পর্ট্যান্ট ভেবে ছেড়ে দিও না কিন্তু। আগাথা ক্রিস্টি আমার খুব প্রিয় লেখক, সুতরাং বুঝতেই পারছেন আমি বুঝি এইসব কেসে প্রত্যেকটা কথা কত ইম্পর্ট্যান্ট। ভেরি গুড। তোমার প্রশংসা আমি আগেই শুনেছিলাম, এবার ব্যাপারটা মানতেই হচ্ছে। বাই দ্য ওয়ে, মিস দেশাই কি আগে কখনো এসেছিলেন তোমাদের হোটেলে? না, আমি ওকে কোনোদিন দেখেছি বলে মনে পড়ে না। তবে আজ পর্যন্ত আমার স্মৃতিশক্তিকে কেউ বদনাম করেনি। বেশ বেশ। তা উনি কতদিন আছেন তোমাদের এই হোটেলে? এই আজকে নিয়ে 5 দিন হলো। তো ওর সঙ্গে কি কেউ দেখা করতে এসেছিল এই 5 দিনে? হ্যাঁ, একজন ভদ্রলোক এসেছিলেন 2 বার। সুব্রত বলল, কই আমাকে তো এই কথা বলেননি আপনি। আপনি আমাকে জিজ্ঞেস করেননি অফিসার? সুব্রত, খুনটা কখন হয়েছে বলে ধারণা? প্রাথমিক তদন্তে মনে হচ্ছে রাত 8টা থেকে 9টার মধ্যে। আর সুনন্দা, তোমাদের কিচেন কখন বন্ধ হয়? এই রাত 8:30টার মধ্যে। তবে বেশিরভাগ বোর্ডাররা তাদের রুমে নিয়ে গিয়ে কিন্তু ডিনারটা সারেন। কাল রাতে তোমাদের ডাইনিং হলে কেউ ডিনার করেনি? শুধু মিস্টার অ্যান্ড মিসেস বাগচি ডাইনিং হলে এসেছিলেন। বাকি সব বোর্ডারদের খাবার কালীপদ রুমেই পৌঁছে দিয়েছিল। তা তো বুঝলাম, কিন্তু একটা মেয়েকে একটা অস্ত্র দিয়ে খুন করা হলো, অথচ কেউ শুনতে পেল না। সবাই চুপ করে আছে দেখে দত্ত সাহেব আবার বলে উঠলেন, সুব্রত, একবার ঘরটা দেখে আসি, কি বলো? শ্রীজাতা, যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ, আসুন। পূর্ব দিকের ঘরটা ওদের ডিলাক্স রুম, আর বেশ সুন্দরভাবে সাজানো। ঘরের মাঝ বরাবর একটা কিং সাইজ বেড, ছোট একটা ড্রেসিং টেবিল আর একটা ফুল সাইজের আয়না। বিছানাটা পরিপাটি করে পাতা, দেখলেই বোঝা যায় যে কাল রাত্রে বিছানাটা ইউজ করার সুযোগ পাননি মিস দেশাই। ঘরটার মধ্যে ঢুকেই মনটা একটু খারাপ হয়ে গেল শ্রীজাতার। হয়তো কয়েক ঘন্টা আগেই মেয়েটা কিছু স্বপ্ন নিয়ে বেঁচেছিল এই ঘরটায়। হঠাৎ সম্বিত ফিরে পেয়ে শ্রীজাতা দেখে দত্ত সাহেব এক মনে জানলার ভাঙা অংশটার দিকে তাকিয়ে আছে। আচ্ছা সুব্রত, জানলাটা কি এরকমই বন্ধ ছিল? না স্যার, মনে হয় জানলাটা ভেঙে কাঁচের ভেতর দিয়ে হাত গলিয়ে ছিটকিনিটা খুলেছে, তারপর খুন করে ওই জানলা পথে বেরিয়ে গেছে। কিন্তু খুনটা করলো কে? হোয়াট ওয়াজ দ্য মোটিভ? আমাদের এটা জানতে হবে যে ছেলেটা দুবার ওর সঙ্গে দেখা করতে এসেছিল, সেই বা কে ছিল। দত্ত সাহেবের মুখ গম্ভীর, খুব মনোযোগ দিয়ে দেখছে ঘরের প্রত্যেকটা কোণা। আচ্ছা সুব্রত, কে খবর দিল মিস্ত্রি সাহের বাবাকে? হোটেল রেজিস্টারের যে অ্যাড্রেসটা ছিল সেটা কি ঠিক অ্যাড্রেস? হ্যাঁ স্যার, ওই রেজিস্টার দেখেই ফোন করেছিলাম মুম্বাই থানায়, আর ওরাই পরে খবরটা দেয় ওর বাবাকে। মিস্টার শিয়ারাম দেশাই খুব বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, কেমিক্যাল বিজনেসে প্রচুর টাকা কামিয়েছে। গোটা ভারতবর্ষে ওনাদের অনেক ফ্যাক্টরি আছে। This whole time you are listening to part 1 of the story. Please be subscribed to hear part 2. কি বললে সুব্রত? শিয়ারাম দেশাই কেমিক্যাল ইন্ডাস্ট্রির মালিক? খুব ভালো করেই চিনি আমি।
অনেক দিন আগে একটা কেসে আমি ওনাকে হেল্প করি, বাট আনফর্চুনেট দেশাই আই মাস্ট সে। সুব্রত, চলো এবার বাইরেটা দেখতে যাব। হ্যাঁ, আসুন স্যার। দত্ত সাহেব, সুব্রত আর শ্রীজাতা হলঘর পেরিয়ে পূর্ব দিকের ঘরটার ঠিক পেছনে এসে দাঁড়ালো। মামাবাবু, এই দিকটায় ফুলের বাগান করব বলে কালীপদকে দিয়ে মাটি ফেলতে বলেছিলাম, একটু দেখে আসবেন। দত্ত সাহেব হোটেলের ঘরের জানলার সামনে এসে দাঁড়ালেন। জমি থেকে জানলাটা 4-5 ফিটের বেশি হবে না, সুতরাং একটা শক্ত সামর্থ্য ছেলে অনায়াসেই জানলা টপকে ভেতরে আসতে পারে। কিন্তু সেক্ষেত্রে তাকে প্রথমে জানলার কাঁচ ভেঙে হাত গলিয়ে ছিটকানিটা খুলতে হবে। এক্ষেত্রে পুলিশের সন্দেহও তাই। দত্ত সাহেব কি একটা বলতে গিয়ে থমকে দাঁড়ালেন। গম্ভীর হয়ে সুব্রতকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা সুব্রত, তোমরা কি এদিকটায় এসেছিলে? হ্যাঁ স্যার, এই মানে আমি একাই এসেছিলাম, কিছুটা খাদ পর্যন্ত নেমেও ছিলাম, কিন্তু দেখার মতো কিছুই নেই। আজ দুপুরের দিকে আমাদের স্পেশাল ফোর্স ওই খাদ ধরে নেমে দেখবে, যদি কিছু পায়। তবে আমি সে আশা করি না। খুনি তো আর পুলিশ আসবে বলে শালমুড়ি দিয়ে বসে থাকবে না। তা ঠিকই বলেছ, তবে একটু চারিদিকটা খুঁজে দেখতে হবে। যদি মার্ডার উইপেনটা পাওয়া যায়, ওটা কিন্তু খুব দামি একটা এভিডেন্স। আচ্ছা সুব্রতবাবু, ওই যে একটা ছেলে আসতো মেয়েটার সঙ্গে দেখা করতে, ওর একটু খোঁজ নেওয়া দরকার না? আমার মনে হচ্ছে খোঁজ করলে ওখানেও কিছু রহস্য বোধহয় পাওয়া যাবে। হ্যাঁ, ঠিকই বলেছেন। আমি সুনন্দার সাহায্যে ওর একটা স্কেচ বানাবো। আমাদের এখানে গ্রাম বলে কিন্তু হেয় করবেন না, গুণী মানুষের অভাব কিন্তু এখানে নেই। এই অঞ্চলের খুব ভালো আর্টিস্ট হলো আমাদের মজুমদার মশাই। মজুমদার মশাই? হ্যাঁ হ্যাঁ, উনার নাম শুনেছি। আমাদের হোটেলের কিছু ডিজাইনও বোধহয় করেছিলেন ওনার ছেলে। দত্ত সাহেব আরও একটু সময় ধরে ভালো করে জায়গাটা দেখে নিয়ে ফেরার জন্য হোটেল রুমের দিকে পা বাড়ালেন। সবাই মিলে হোটেলের খোলা জায়গাটাতে এসে বসেছে। দুদিন আকাশের মুখ ভার করার পর আজ সূর্যি মামা চারিদিক উজ্জ্বল করে রেখেছে। দত্ত সাহেব পাইপটা ধরিয়ে সুব্রতকে জিজ্ঞাসা করলেন, সুব্রত, কাল তো সারা রাত বৃষ্টি হয়নি, তার আগে মানে শনিবারে লাস্ট কখন বৃষ্টি হয়েছে তুমি বলতে পারো? হ্যাঁ স্যার, আমি শনিবার বিকেলে বড় সাহেবের সাথে দেখা করতে গিয়েছিলাম, তখন বেশ বৃষ্টি হচ্ছিল। তারপর ওই সন্ধ্যে 7টা নাগাদ বৃষ্টি থেমে যায়, তারপরে আর বৃষ্টি হয়নি। আর এখন তো দেখছেন কেমন ঝাঁ চকচকে রোদ চারিদিকে। একেই বলে পাহাড়ি মেঘের খেলা। অনেক দিন পর এত সুন্দর একটা সকাল দেখে শ্রীজাতার মন একটু খুশিতে ভরে উঠল। মনে হলো বুকের উপর থেকে কেউ একটু ভার কমিয়ে নিয়েছে। একটু পরেই সুব্রত উঠে গেল। যাওয়ার আগে সুনন্দাকে বলে গেল দুপুরের দিকে একবার থানায় যেতে। মজুমদারবাবুও সেই সময় এসে ছেলেটির একটা স্কেচ বানাবে। কালকের একটা বিশ্রী খুনের ঘটনার পর অনেক বোর্ডার আজ হোটেল ছেড়ে চলে গেছেন, তবে যাওয়ার আগে তাদের অ্যাড্রেস ছেড়ে গেছে পুলিশের খাতায়। শুধু রয়ে গেছেন মিস্টার আর মিসেস বাগচি আর দোতলার স্যান্নাল ফ্যামিলি। শ্রীজাতা কিচেনের দিকে গেল। অনেকদিন পর আজ আবার তার চেনা কিচেনে প্রবেশ। কাঞ্চি আর আরেকটা ওড়িয়া ছেলে কিচেনে রান্নার কাজ করে। রান্না হয়ে গেলে দুজনেই ফিরে যায় সামনের ছোট বস্তিটার দিকে। দুপুর 12টা নাগাদ সুনন্দা চলে গেল সামনের থানায়। ওখানেই ছেলেটার স্কেচ বানানো হবে। ওদিকে দত্ত সাহেব ফোন করে সুব্রতকে বলেছে যে এই হোটেলের সমস্ত কল ডিটেলস জোগাড় করার জন্য। সমস্ত বোর্ডারদের নাম্বার নিয়ে সেগুলো পাঠিয়ে দেওয়া হয়েছে
আইটি সেলে। তবে সুব্রত জানিয়েছে কাল সকালের আগে কল ডিটেলসের লিস্টটা পাওয়া যাবে না। এখন বিকেল 5টা। সুনন্দা অনেক আগেই ফিরেছে। সৃজাতাই তাকে বলেছিল নিজের ঘরে গিয়ে রেস্ট নিতে। হোটেলে এখন টোটাল 10 জন, বাগচি আর স্যান্নাল দম্পতি ছাড়াও দত্ত সাহেব, সুচিত্রা দেবী, কুণাল, সৃজাতা, কালীপদ আর সুনন্দা সবাই মিলে এসে বসেছে হোটেলের হল ঘরে। সঙ্গে যোগ দিয়েছে সুব্রত। শেষবারের মতো চা দিয়ে কাঞ্চি চলে গেল তার নিজের বাড়ি। দত্ত সাহেব পাইপটা ধরিয়ে সুনন্দার দিকে তাকিয়ে বললেন, সুনন্দা, কালকে রাত 8টা থেকে 9টা অবধি তুমি এক্স্যাক্টলি কি কি করেছো আমাকে বলো তো। ওই তো ডেলিকা রুটিন। 7:30টার সময় সব বোজাদের খাবার রুমে রুমে পাঠানো, তারপর ধরুন 8টার সময় কিচেনে গিয়ে চেক করলাম, 8:30টার সময় কালীপদ নিজের ঘরে চলে গেল, তারপর আমি এসে রুমে অ্যাকাউন্টিং করতে বসেছিলাম। তা তুমি যখন তোমার অফিস রুমে ছিলে তখন তুমি কি শিওর যে কেউ হোটেলে ঢোকেনি বা হোটেল থেকে কেউ বেরোয়নি? আমার অফিস থেকে মেন গেট খুব পরিষ্কারভাবে দেখা যায়, তাই কেউ যদি ঢোকে বা বেরোয় তাহলে আমি অবশ্যই দেখতে পেতাম। আর ভালো কথা, পুলিশ তো বলেছিল যে খুনি জানলা ভেঙে ঘরে ঢুকেছে আর খুন করে ওই জানলা দিয়েই চলে গেছে। সেটা তো পুলিশের অনুমান বলতে পারো, এখনো তো কিছু কনফার্ম হয়নি। কিন্তু এখনো একটা কোশ্চেন থেকেই যাচ্ছে, মোটিভটা কি? কেন কেউ একটা মেয়েকে ওরকম নিষ্ঠুরভাবে খুন করবে? হোটেলের ঘরে তো কেউ আর সিন্দুক নিয়ে বসে থাকে না। স্যার, ওই যে ছেলেটা মিস দেশাইয়ের সঙ্গে দেখা করতে আসতো, তার একটা স্কেচ বানিয়ে সামনের সমস্ত আউটপোস্টে দিয়ে দিয়েছি। ব্যাটা যেখানেই থাকুক ধরা পড়বেই। তা হয়তো পড়বে, কিন্তু মার্ডার উইপেনটা বা মোটিভ ছাড়া বা কোনো পাক্কা এভিডেন্স ছাড়া তোমরা কিছুই করতে পারবে না। বাই দ্য ওয়ে, মিস্টার বাগচি, আপনি তো প্রথম পুলিশকে খবর দেন, তাই না? হ্যাঁ, মানে মেয়েটার লাশ যখন সকালে পাওয়া গেল তখন আমি পুলিশকে খবরটা দিলাম। ওই বাচ্চা মেয়েটা পুরো হোটেলটা একাই দেখে, ও খুব ঘাবড়ে গেছিল, আর তাই আমি সামনে থেকে থানায় ফোনটা করি। ওটা আপনি ভালো করেছেন। আপনি কাল রাত্রি 8টা থেকে 9টা অবধি কি করছিলেন? দেখুন, আমি আর আমার অর্ধাঙ্গিনী একে অপরের অ্যালিবাই। সেদিন ডিনারে আমরাই শুধু ডাইনিং হলে খেয়েছিলাম, বাকি কেউ ছিল না। আমি এই ধরুন 8টা নাগাদ ডিনার শেষ করি, তারপর বারান্দায় দাঁড়িয়ে একটা সিগারেট খাচ্ছিলাম। সেটা শেষ করি আর আমার ওয়াইফ আগেই ঘরে চলে গিয়েছিল। ধরুন আমার আরও 15 মিনিট লাগলো সিগারেটটা শেষ করতে, তারপরেই ঘরে যাই। ওই তো কালীপদ আমাকে দেখেছিল যখন আমি নিজের ঘরে যাই। কি কালীপদ, বলো না হে। আগে স্যার, উনি ঠিকই কইছেন। তা মিস্টার বাগচি, আপনি কি সুনন্দাকে চিনতেন আগে থেকে? না না না, সেরকম তো মনে পড়ে না। এই এখানে এসেই 1-2বার কথা বলেছি। এখানে এসে একবারও আপনার বা আপনার মিসেসের কোনো কথাই হয়নি মিস দেশাইয়ের সঙ্গে? বাগচির মুখটা গম্ভীর হয়ে এলো, মুখে একটু ঘৃণার ভাব। আর দেখুন, পুলিশের কাছে আপনি কিছুই লুকোতে পারবেন না। 17ই জানুয়ারি বান্দ্রা থানায় আপনি পুলিশের ডায়েরি করেছিলেন মিস দেশাইয়ের নামে। পুলিশ যখন মিস দেশাইয়ের ব্যাপারে খবর নিচ্ছিল তখন ওই এফআইআরটা পেয়েছে।
সেটা আমাকে জানায় সুব্রত ঘন্টা খানেক আগে। আর সুতরাং নেবার হিসেবে থাকার সুযোগ পেয়ে আপনার পুরনো রাগের বদলা নেওয়ার এত ভালো সুযোগ আপনি হাতছাড়া হতে দেবেন কেন? কি বলছেন আপনি? হ্যাঁ, ওই মেয়েটাকে আমি চিনতাম আগে থেকে। চিনতাম মানে ওই একদিন দেখেছিলাম, আমার ছেলের কাছে বেড়াতে গিয়েছিলাম, সেখানে সামনের পার্কে রেগুলার হাঁটতে যেত। বদমাস মেয়ে ছেলে একটা, আর দেখলেই বোঝা যায় বড় লোকের বিগড়া হওয়াওয়ালাত। প্রত্যেক দিন নতুন নতুন ছেলের সাথে ওই পার্কে এসে জুটত। একদিন বলতে গেলাম, ওর সঙ্গের ছেলেটা আমাকে ধাক্কা মেরে ফেলে দেয়, আর ওই মেয়েটিও আমাকে যাচ্ছে তাই ভাবে গালিগালাজ করলো। আর আমি তাই থানায় গিয়ে এফআইআর করেছিলাম। আর তারপর ওরা এসে সরি টরি বলায় আমি এফআইআর তুলে নিই। তাহলে আগে কেন বললেন যে আপনি ওকে চিনতেন না? আরে মশাই, কত লোকের সাথেই তো ঝগড়াঝাটি হয়, তা বলে সবাইকে খুন করে বেড়াবো? আপনি তো উকিল মানুষ, অনেকের সাথেই তো ঝগড়া হয়েছে আপনার, তা বলে কি আপনি সবাইকে খুন করে বেড়াবেন? আমি আগেই বলতাম, কিন্তু এই আমার মিসেস, উনি বলল এইসব বলতে যেও না, লোকে তোমাকেই সন্দেহ করবে। দত্তবাবু, উনি ঠিকই বলছেন। উনি আমাকে বলেছিলেন ব্যাপারটা আগেই, আমি বারণ করেছিলাম। এই পুলিশের ঝামেলায় জড়ালে এই বুড়ো বয়সে কি আর পোষায় বলুন? আমি বারণ করেছিলাম যে তুমি যদি এইসব কথা বলতে যাও, প্রথমেই লোকে তোমাকেই সন্দেহ করবে, তাই এসব থেকে বিরত থাকো। আচ্ছা কালীপদ, তুমি বলছো যে তুমি ওই বাবুটিকে ঘরে যেতে দেখেছো, সেটা কি ঠিক? আগে হ্যাঁ বাবু। তুমি কোথায় ছিলে 8টা থেকে 9টার মধ্যে? আগে আমি সবাইকে রাতের ডিনার দিয়ে 8টার মধ্যে সমস্ত বাসনগুলো কিচেনে রাখলুম, তারপর ওখান থেকে সোজা নিজের ঘরে শুতে গেলুম। আগে হুজুর, আমাকে ভোর 3টেই উঠতে হয়, তাই তাড়াতাড়ি শুয়ে পড়ি। তাড়াতাড়ি শুয়ে পড়ো নাকি একটু আফিং নিতে বসো? আগে তো কাল এমন কিছুই ঘটেনি হোটেলে যেটা তোমার মনে হয়েছে একটু অন্যরকম? আগে না হুজুর, সবই তো একই রকমের ছিল। এই তো আমি 8টার মধ্যে ঘরে এসে রেডিও শুনছিলাম, তারপর সামনের বস্তিতে ওই একটা বিয়ে ছিল, তাই বরযাত্রী যাচ্ছিল, আর কিছু বাজি পোড়াচ্ছিল, সেটা দেখলুম। মিনিট খানেক হবে, মিনিট 5, তারপরেই তবে শুয়ে পড়ি। তার মানে কাল একটা বরযাত্রী গেছে রাস্তা দিয়ে, তো কটার সময় বলতে পারবে? এই 9টা নাগাদ ধরুন, আমিও আওয়াজ পেয়েছিলাম। সবাই আওয়াজ পেলে, বাট আমাদেরকে বলছো এখন? সবাই চুপ করে আছে দেখে দত্ত সাহেব একটা পাইপ ধরিয়ে আনমনে কিসব ভাবতে লাগলেন। আজ মঙ্গলবার সকাল সকাল সুব্রতর ফোন এলো দত্ত সাহেবের কাছে। হ্যাঁ, দুটো ভালো খবর স্যার। এক, মিস দেশাইয়ের কাছে যে ছেলেটা আসতো সে ধরা পড়েছে দার্জিলিংয়ের একটা হোটেলে। আর 2, সমস্ত বোর্ডারের কল লিস্ট ডিটেলস পাওয়া গেছে। এই ঘন্টাখানেকের মধ্যেই একজন কাউকে দিয়ে পাঠিয়ে দেব। হ্যাঁ, আর একটা খবর আছে স্যার, কিন্তু সেটা ভালো খবর না বাজে খবর সেটা বলতে পারবো না, তবে কেসটাই একটা নতুন মোড় এনে দিয়েছে।
1 ঘন্টার মধ্যেই থানা থেকে এসে কল লিস্ট দিয়ে গেল দত্ত সাহেবকে। দত্ত সাহেব ভালো করে মন দিয়ে দেখতে লাগলেন কল লিস্টটা। তারপরেই শ্রীজাতাকে জরুরি তলব দিলেন। শ্রীজাতা ঘরে এলেই দত্ত সাহেব তাকে একটা নম্বর দেখিয়ে দিলেন। একটু পরে শ্রীজাতাই থানায় ফোন করল। খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গেই সুব্রত বেরিয়ে পড়ল 2 জন কনস্টেবলকে নিয়ে। এখন সন্ধে 7টা। আজ আবার জড়ো হয়েছে কালকের সবাই, শুধু 2টো নতুন মুখ। একজনের ভারী সুপুরুষ চেহারা, 6 ফিট হাইট, ফর্সা রং, অনেকটা পাঞ্জাবি গোছের চেহারা। আর একজন নেপালি, বাট চেহারায় একটা আভিজাত্য আছে। সবাই কৌতূহল চোখে দত্ত সাহেবের দিকে তাকিয়ে আছে দেখে দত্ত সাহেবই পাইপটা ধরিয়ে প্রথম মুখ খুললেন। যখন প্রথমে আমরা এখানে এলাম তখন থেকে শুনছি খুনি জানলা দিয়ে ঘরের ভেতরে ঢুকে খুনটা করেছে। কথাটা অবশ্য অবিশ্বাস করার মতো কিছু নেই, কিন্তু আমার মনে প্রথম থেকে একটা প্রশ্ন এলো, চুরি যদি করবে তাহলে খুন করবে কেন? মিস দেশাই ওই রাতে পুরোপুরি ড্রাঙ্ক ছিলেন, সুতরাং চুরি করার সময় চোরকে দেখে ফেললেও ওকে জাস্ট একটা ধাক্কা মেরে চোর পালিয়ে যেতে পারত। তার জন্য খুন করার কোনো দরকার নেই। খুনটা তখনই দরকার হলো যখন মিস দেশাই খুনিকে আগে থেকে চিনত। সে তো গেল চুরির কথা, চুরি ছাড়া আর কি কি মোটিভ হতে পারে? কিন্তু মামাবাবু, যদি কোনো পার্সোনাল গ্রাজ থাকে তাহলে? সেটা ঠিক বলেছ শ্রীজাতা, আর সেটা মাথায় রেখেই পুলিশ খোঁজ খবর নিয়ে দেখেছে মেয়েটা উশৃঙ্খল ছিল বটে, কিন্তু সেরকম কোনো মোটিভ নেই যে কেউ তাকে খুন করতে পারে। অবশ্য যখন আমরা খবর পেলাম সুনন্দার কাছে যে ওর সঙ্গে একটা ইয়ং হ্যান্ডসাম ছেলে দেখা করতে আসতো, আমাদের সবার নজর গিয়ে পড়ল গৌরব সিংয়ের ওপর। এতটা অবধি একসাথে বলার পর দত্ত সাহেব তাকালেন ঘরের কোণে বসে থাকা সুপুরুষটির দিকে। সঙ্গে সঙ্গেই বাকি চোখগুলো ঘুরে গেল ঘরের কোণার দিকে। গৌরবকে পুলিশি ভাষায় লেডি কিলার বলা চলে। জুয়া খেলে আর ব্যভিচারী লাইফের জন্য তার মার্কেটে অনেক ধার হয়েছে, তাই মিস দেশাইকে ও ফাঁসিয়েছিল জাস্ট টাকার লোভে। কিন্তু ওই রাতে ও ছিল সিনেমা হলে, আর সিনেমা দেখছিল তার অ্যালিবাই আমরা পেয়েছি, এবং পুলিশ ভিডিও ফুটেজ থেকে দেখেছে যে কথাটা সত্যি। তাহলে প্রশ্নটা হলো, যদি গৌরব খুনটা না করে থাকে তবে করলোটাকে এবং কেন? আবার সে একই প্রশ্ন, মোটিভটা কোথায়? তাহলে এতক্ষণ পর্যন্ত কি দাঁড়ালো? মানে আমাদের মোটিভটা এখনো পরিষ্কার নয়, তাই তো? আমাদের পরে মিস দেশাই মানে ওই মেয়েটির বাবা জানিয়েছে যে মিস দেশাই যখন ঘর ছেড়ে আসে তখন সে প্রায় 50 লাখ টাকার মতো জুয়েলারি সঙ্গে নিয়ে বেরিয়েছিল। তাহলে এবার মোটিভটা ক্লিয়ার, তাই তো? মানে চুরি। কিন্তু এখন প্রশ্ন হলো, কেন অতগুলো টাকার গয়না নিয়ে ও ঘর ছাড়বে? গৌরব, তুমি কিছু বলবে নাকি? सर मैंने खून नहीं किया,
हाँ, मैं मान रहा हूं कि ज्वेलरी लेके वो आई थी मेरे पास। मैं उसको क्यों मारूं? वो ऐसे ही मुझे सब ज्वेलरी देने वाली थी। हाँ, हमें उसको बोलेছিলাম कि एक कंपनी का शेयर 10 गुना बढ़ेगा ड्यू टू इलेक्शन। अगर उसमें 1 करोड़ लगाऊंगा तो 10 करोड़ मिलेगा। बट डेफिनेटली তোমার এগেনস্টে ফ্রড চার্জ তো লাগবেই স্কোর। তাহলে মোটিভটা হলো চুরি, সেটা নিয়ে কারো কোনো সন্দেহ নাই, তাই তো? এবার পরের ইম্পর্টেন্ট কোশ্চেন, খুনটা করলো কে আর কিভাবে? ধরে নিলাম সবাই যা বলছে তাই ঠিক। খুনি জানলা দিয়ে ঘরের ভেতর ঢুকেছিল চুরি করতে, আর চুরি করে জানলা দিয়ে পালিয়ে গেল। কি মিস মার্বেল, কিছু বলবে নাকি? এরপরেই শ্রীজাতা বলতে শুরু করলো। কিভাবে খুন করে জানলা দিয়ে পালালো সেটা বুঝতেই আমি, মামাবাবু আর দারোগা সাহেব পিছন দিকটা গেলাম। আমাদের হোটেলের পিছন দিকটা বাগান করব বলে মাটি ফেলা হয়েছিল, আর সুব্রতবাবুর কথা অনুযায়ী শনিবার লাস্ট বৃষ্টি হয়েছিল এই সন্ধে 7টা-8টা নাগাদ। সেই বৃষ্টিতে মাটিটা একটু কাদা হয়েছিল, সুতরাং কেউ জানলা দিয়ে যদি পালায় তাহলে তার পায়ের ছাপ থাকত, কারণ পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী খুনটা হয়েছিল রাত্রি 9টা নাগাদ। এরপরে আসি পরের কথায়। আমরা যখন পরের দিন গেলাম দেখলাম একটা ভারী বুটের ছাপ কিছুটা খাদের দিকে গিয়ে ফিরে এসেছে। জিজ্ঞাসা করে জানতে পারলাম যে ওটা সুব্রতবাবুর পায়ের ছাপ। সুতরাং জানলা দিয়ে যদি কেউ বাইরে বেরিয়ে থাকে তাহলে তারও পায়ের ছাপ থাকত, কিন্তু এক্ষেত্রে সেটা হয়নি। তার মানে জানলা দিয়ে কেউ বাইরে যায়নি। আরও একটা ব্যাপার আমার দৃষ্টি আকর্ষণ করেছিল। যদি জানলা কেউ বাইরের দিক থেকে ভাঙত তাহলে কাঁচের বেশিরভাগ টুকরো ঘরের ভেতরের দিকে পড়ত। কিন্তু এক্ষেত্রে জানলার বেশিরভাগ টুকরো পড়েছিল বাইরের দিকে, আর ঘরের ভিতর ছিল অল্প কিছু। সুতরাং কাঁচটা ভাঙা হয়েছে জাস্ট পুলিশকে ধোঁকা দেওয়ার জন্য। খুন যে করেছে সে সামনের দরজা দিয়ে ভেতরে এসেছে, আর চুরি করার পর খুন করে সামনের দরজা দিয়েই বাইরে গেছে। এরপর আমার সন্দেহ গিয়ে পড়ল সুনন্দার ওপর। শুধু সুনন্দা নয়, সুনন্দা আর কালীপদ। কিন্তু কালীপদ সরল মানুষ, ওকে আমি অনেক দিন ধরে চিনি। ও বুড়ো মানুষ, একটা খুন করার মতো শরীরের রিফ্লেক্স ওর মধ্যে নেই। তাহলে কি সুনন্দা? এতটা বলেই দত্ত সাহেব মার্ডারের পিকচারগুলো হাতে তুলে নিলেন ও সবার উদ্দেশ্যে বললেন, এই দেখুন, সরু অস্ত্রটা মেয়েটার পেটের ডান দিকে ওপর থেকে নিচের দিকে ঢোকানো হয়েছে, আর অস্ত্রটা মারা হয়েছে সামনে থেকে। একটা কথা মনে রাখতে হবে, সুনন্দার হাইট কিন্তু 5 ফুট 1 বা 2 ইঞ্চি হবে, আর মিস দেসাই 5 ফুট 3 ইঞ্চি। সুতরাং সুনন্দা যদি অস্ত্রটা মারত তাহলে আঘাতটা অনেকটা নিচে লাগত। আর সবাই নিশ্চয়ই লক্ষ্য করেছেন আঘাতটা মিস দেসাইয়ের ডান দিকে লেগেছেন, সামনে থেকে। তার মানে কি বোঝা গেল? বোঝা গেল যে খুনি লেফট হ্যান্ডেড। রাইট হ্যান্ড দিয়ে সামনে থেকে মারলে মিস দেসাইয়ের বাঁদিকে লাগত। সুনন্দা রাইট হ্যান্ডেড, সুতরাং সুনন্দাও খুন করেনি। এবার আমাদের চিন্তাটা আরও বাড়ালো
তাহলে খুনিটা কে? আমি সুব্রতকে বললাম এই হোটেলের সবার কল রেকর্ড বের করতে। সবার কল রেকর্ড দেখে কিছুই পেলাম না। যখন শেষ আশাটাও ছেড়ে দিয়েছি, তখনই পেলাম আমাদের মোক্ষম সুরা। হোটেলের কল লিস্ট চেক করতে গিয়ে দেখি একটা নম্বর থেকে একটা প্যাটার্নে কল আসে ঠিক রাত্রি 8:30 থেকে 9টার মধ্যে। বেশিরভাগ দিনই কলটা লাস্ট করতো 30 মিনিট, কিছু কিছু দিন জাস্ট কয়েক সেকেন্ড। নাম্বারটা ট্রেস করে জানতে পারলাম এখানকার বিজনেসম্যান মিস্টার গুরুংয়ের নামে নাম্বারটা রেজিস্টার। খবর নিয়ে দেখা গেল নাম্বারটা ইউজ করে ওর ছেলে বাবুরাম। বলেই দত্ত সাহেব বাবুরামের দিকে দেখলেন। ব্যাপারটা 2 2 4 করতে কোনো অসুবিধা হলো না। ছেলেটা দেখতে শুনতে ভালো, ফ্যামিলিরও পয়সা আছে। সুনন্দাও স্মার্ট। এই নির্বান্ধব পুরীতে একা থাকতে থাকতে ও প্রায় হাঁপিয়ে উঠেছিল। তাই যখন বাবুরামের সাথে ওর পরিচয় হলো, তখন নতুন জীবন দেখল। কিন্তু এইদিকে এই বাবা জীবন, মানে আমাদের বাবুরাম, জুয়া খেলে মার্কেটে অনেক ধার দেনা করেছে। আর ওদিকে ওর বাবা শাসিয়েছে 1 পয়সাও দেবে না। মিস দেশাই আর সুনন্দা একই বয়সী, সুতরাং ওদের মধ্যে বন্ধুত্ব হলো ভালোই। আর এই সাক্ষতার কারণে মিস দেশাই বলল ওর গয়নাগুলোর কথা। সুনন্দাও জানালো বাবুরামকে। আর বাবুরাম ভাবলো একবার ট্রাই করতে হবে। ও যে সুনন্দার সাথে দেখা করতে আসতো তা কেউ জানতো না। আর সুনন্দা চাকরি যাবার ভয়ে কাউকে জানাবেও না। সেদিন রাতেও ও এসেছিল শুধু সুনন্দার সাথে দেখা করতে। ওর কাছে একটা ডুপ্লিকেট চাবি সুনন্দা আগেই দিয়ে রেখেছিল। ও যখন এলো তখন বরযাত্রী যাচ্ছিল সামনে দিয়ে, আর সেই আওয়াজেই কেউ শুনতে পেল না ও কখন দরজা খুলে হোটেলের ভেতর ঢুকেছে। আর ঠিক সেই সময় সুনন্দা উঠে গিয়ে অন্য জানলা দিয়ে বরযাত্রী দেখছিল। এই সুযোগে ও মিস দেসাইয়ের দরজা মাস্টার কি দিয়ে খুলে ঢুকলো ভিতরে। মিস দেসাই তখন পুরো ড্রাঙ্ক অবস্থায়। প্রথমটায় মিস দেসাই ওকে দেখতে পায়নি। সন্তর্পণে গয়নাগুলো নিয়ে পালাবার সময় আচমকাই দুজনের মুখোমুখি হয়ে যায়। ও যে এই হোটেলে আসতো অন্য কেউ সেটা জানতো না, একমাত্র মিস দেসাই ছাড়া। মামাবাবু আগেই বলেছেন যে মিস দেসাই আর সুনন্দার মধ্যে একটা ভালো সখ্যতা গড়ে উঠেছিল। আর সেই সুবাদেই সুনন্দা মিস দেসাইকে বাবুরামের ব্যাপারটা বলে। ধরা পড়ে যাবার ভয়ই এই খুন। তারপর ঠিক যেমনভাবে এসেছিল ঠিক সেরমভাবেই পালিয়ে যায় বাবুরাম। বাইরে বরযাত্রীর আওয়াজের কারণে কেউ চিৎকারটা পর্যন্ত শুনতে পায়নি মিস দেসাইয়ের। বেচারা মিস দেসাই। পুলিশ ওর বাড়িতে সার্চ করে রক্তমাখা জামা খুঁজে পায় এবং তারপর ওকে জেরা করে ট্রেস করে নেয় খুনের অস্ত্র, অর্থাৎ ছুরিটা। ভেরি গুড মিস মার্বেল, তোমার বুদ্ধিটা দেখছি ভালোই খুলেছে। এই পুরো কেসটার ক্রেডিটটাই যায় শ্রীজাতার ওপর, কারণ ওই প্রথম আমাকে কল লিস্টটা দেখায় এবং তারপরে সুব্রতর সাহায্যে বাকিটা আমরা ট্রেস করি। To listen to more stories,
Please subscribe to Shera Bangla Golpo. A humble request to all of you. Please to like, share and comment. Happy listening. Good night.